প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর নিশ্চয়ই তোমাদের লেখাপড়া চলছে। আজকে আসো আমরা একটু লেখাপড়া করি। আমরা বোর্ডে দেখি জোড় সংখ্যা কাকে বলে। এটার উত্তর লিখতে পারি, সমাধানও লিখতে পারি। উত্তর লিখলে কোনো সমস্যা নাই এখানে। নিশ্চয় তোমাদের মনে আছে জোড়া, জোড়া দিয়ে গঠিত সংখ্যাগুলোকে, বই থেকে নেওয়াটা, সংখ্যাগুলোকে জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলে। জোড় সংখ্যা হলে জোড়া দিয়ে গঠিত হতে হবে। যেমন এটা একটা রেখা টানলাম, এটা জোড়া হয়নি, এই যে এটা হলো জোড়া। আবার এখানে আর একটা জোড়া, তাহলে এটাও জোড় সংখ্যা। তাহলে 2 জোড় সংখ্যা, 2 আর 2 4 জোড় সংখ্যা। আবার এই যে আর একটা জোড়া 6, এটা জোড় সংখ্যা। এরকম এই জন্য বলা হচ্ছে জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলে। যে সংখ্যাগুলো জোড়া দিয়ে গঠিত সেই সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলে। এই জন্য বলা হচ্ছে জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলে। মনে থাকে জানো, যেমন 2 জোড় সংখ্যা, আবার 22 জোড় সংখ্যা, 32 জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 24 জোড় সংখ্যা, 44, 34 এগুলো জোড় সংখ্যা। জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলে। বিজোড় সংখ্যা উত্তর বা সমাধান লিখতে পারি আমি। সমাধান। এখন যদি ওইটার মতো করে লেখো বিজোড়া বিজোড়া দিয়ে গঠিত সংখ্যাগুলোকে বিজোড় সংখ্যা বলে, এটা ঠিক হবে না। তো এখানে আমরা অন্যভাবে লিখি, যে সকল সংখ্যার শেষে 1, 3, 5, 7, 9 বা 9 থাকে সেগুলোকে বিজোড় সংখ্যা বলে। যে সকল সংখ্যার শেষে 1, 3, 5, 7 বা 9 থাকে, যে সকল সংখ্যার শেষে যে সকল সংখ্যার শেষে 1, 3, 5, 7 বা 9 থাকে সেগুলোকে বা তাকে, সেগুলোকে বলতে পারি, তাকে বললেও চলবে, সেগুলোকে বিজোড় সংখ্যা বলে। বিজোড় সংখ্যা বলে। যে সকল সংখ্যার শেষে 1, 3, 5, 7 বা 9 থাকে সেগুলোকে বিজোড় সংখ্যা বলে। এবার আমরা 3 নম্বর অঙ্ক একটু মনোযোগ দিয়ে খেয়াল করব, একটু ভালোভাবে খেয়াল করব। তোমরা দেখতে পাচ্ছ একজন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করেন বা 8 ঘন্টা কাজ করেন। ফেব্রুয়ারি মাসে তিনি কত ঘন্টা কাজ করেন?
একজন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা কাজ করেন। ফেব্রুয়ারি মাসে তিনি কত ঘন্টা কাজ করেন? তাহলে ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা কাজ করেন এটা জানতে গেলে আমাকে জানতে হবে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়। তাহলে আমরা এখানে সেটা লিখে দেব, এটা লিখে দেব। ফেব্রুয়ারি মাস সমান 28 দিন, এটা মনে রাখতে হবে। সাধারণভাবে ফেব্রুয়ারি মাস বললে আমরা 28 দিন ধরব, অধিবর্ষ বললে আমরা 29 দিন ধরব। অধিবর্ষকে ইংরেজিতে লিপ ইয়ার বলে, লিপ ইয়ার বললেও আমরা 29 দিন ধরব। আর যদি সাল থাকে তখন হিসাব নিকেশ করে বলবো। তাহলে ফেব্রুয়ারি মাস সমান 28 দিন, আর প্রতিদিন মানে একদিন। তো সংক্ষেপে যদি আমরা লিখি, একদিনে কাজ করেন একজন শ্রমিক, এখানে যদি লিখি চলবে, না লিখলেও চলবে। একদিনে কাজ করেন, মূল কথা এটা, একদিনে কাজ করেন কত ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা। অতএব আঠাশ দিনে কাজ করেন। এই 28 আগে থাকবে, 8 পরে থাকবে। ঘন্টার নিচে ডট দিতে পারি, ঘন্টা আবার লিখতে পারি। সমান চিহ্ন দিয়ে আমরা এর গুণফলটা লিখে ফেলব। গুণফল কিভাবে হয়? নামতার মাধ্যমে হয়। এখানে গুণ, এখানে 8-এর ঘরে নামতা করতে হবে। 8 8-এ 8, এই 8-এ 64-র 4, হাতে আছে 6, 8 দ্বিগুণে 16, 16 আর 6 যত হবে তত। তাহলে 8 8-এ 64, 64 4, হাতে আছে 6, 8 দ্বিগুণে 16, 8 দ্বিগুণে 16 আর হাতে 6, 17 18 19 20 21 22 হিসাব করে বসাবে। তাহলে একদিনে কাজ করেন 8 ঘন্টা, অতএব 28 দিনে, তার মানে ফেব্রুয়ারি মাসে কাজ করেন, এটা গুণফল যেটা, তত ঘন্টা। অতএব এখান থেকে ফেব্রুয়ারি মাসে তিনি ফেব্রুয়ারি মাসে তিনি 224 ঘন্টা কাজ করেন। আট 8-এ 64 4, হাতে আছে 6, 8 দ্বিগুণে 16, 16 আর 6 22। তাহলে এই প্রশ্ন অনুসারে এটা এখানে উত্তর হবে, সমাধান হবে। তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, শিশুদের লাইনে রাজু ঠিক মাঝখানে অবস্থান করছে। লাইনে 19 জন শিশু থাকলে লাইনের সামনে বা পিছনে থেকে তার অবস্থান কত? তো সে যদি মাঝখানে থাকে তাহলে তার সামনে যতজন থাকবে পিছনে ততজন থাকতে হবে, তাহলে তার মাঝখানে থাকা হবে। আর বলা আছে লাইনে শিশু আছে 19 জন, তাহলে সামনে থেকে তার অবস্থান কত হবে?
পিছন থেকেই বা তার অবস্থান কত হবে। যার অবস্থান মাঝখানে থাকবে তাকে তার অবস্থান সামন থেকে যত হবে পিছন থেকে ততই হবে। যেমন তোমাদেরকে যদি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, তোমরা 3 জন বন্ধু বা বান্ধবী আছো, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, তাহলে মাঝে কে? এটা মাঝে। তে যখন মাঝে, এর সামনে কয়জন? একজন। পিছনে কয়জন? একজন। তাহলে সামন থেকে এর অবস্থান কত? প্রথম, দ্বিতীয়। পিছন থেকে এর অবস্থান কত? প্রথম, দ্বিতীয়। এখন যদি আমি 5 জনের মাঝখান চাই, তাহলে সামনে 2 জন, পিছনে 2 জন, সে হলো মাঝে। এটা হচ্ছে মাঝখানে। তাহলে এর সামনে কয়জন? 2 জন। পিছনে কয়জন? 2 জন। তাহলে সে মাঝখানে একজন থাকলো, এটা বোঝা গেল। আর তার অবস্থান সামন থেকে কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। পিছন থেকে কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখন যদি আরও আমি বলি যে এই যে এখন এটাও কিন্তু মাঝখানে, কারণ সামনে 3 জন, পিছনে 3 জন, সে মাঝখানেই আছে, সে মাঝখানেই আছে। তাহলে সামন থেকে তার অবস্থান এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। পিছন থেকে অবস্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমি যদি আরও এই লাইনের সদস্য সংখ্যা বৃদ্ধি করি, তাহলে এখনও কিন্তু সে মাঝখানে আছে, কারণ সামনে 4, পিছনে 4, মাঝখানেই আছে। এখন সামন থেকে তার অবস্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। পিছন থেকে তার অবস্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমি যদি সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করি, তাহলে কি হবে? তাহলে এখন লাইনে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন আছে, তার মাঝখানে সে আছে। আর তার সামনে আছে হলো 1, 2, 3, 4, 5 জন, পিছনে আছে 1, 2, 3, 4, 5 জন, সে আছে মাঝখানে। এখন সে যদি মাঝখানে থাকে, সামন থেকে তার অবস্থান হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আবার পিছন থেকেও ষষ্ঠ হবে, দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তাহলে মাঝখানে থাকে যদি, তাহলে তার সামন থেকে যে অবস্থান হয়, পিছন থেকে অবস্থান সেটাই হয়। তো সেরকমই একটা অঙ্ক। এটা ভালো করে না বুঝলে অঙ্কটা তোমরা মনে রাখতে পারবে না, এই জন্য ভালো করে বুঝতে হবে অঙ্কটা। তো শিশুদের লাইনে রাজু ঠিক মাঝখানে অবস্থান করছে। লাইনে 19 জন শিশু থাকলে লাইনের সামনে বা পিছনে থেকে তার অবস্থান কত? অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, বোঝার জন্য একটু ভাষাসহ লিখে দেই। লাইনে শিশু আছে বা মোট শিশু 19 জন। এই 19 জনের মধ্যে রাজু কিন্তু একজন। তাহলে রাজু নিজে এই লাইনের মধ্যেই আছে। সে রাজু নিজে কয়জন? একজন। বিয়োগ করলে এখানে 18 জন। তাহলে আমি এখানে লিখতে পারি রাজু বাদে লাইনে আছে বা লাইনে শিশু আছে 18 জন। কেন আমি এটা নিয়ে আসলাম? কারণ রাজুকে মাঝখানে রেখে তার সামনে কতজন আছে এটা জানতে হবে, বা তার পিছনে কতজন আছে সেটা জানতে হবে। এটা জানতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে, আর 2 দিয়ে 19কে ভাগ করলে হবে না, রাজুকে বাদ দিয়ে ভাগ করতে হবে। তো রাজু একজন, তাকে বাদ দিয়ে যে সংখ্যা পেলাম 18, 18কে যদি ভাগ করি তাহলে আমরা বলতে পারবো রাজুর সামনে কতজন বা রাজুর পিছনে কতজন আছে, এটা জানতে পারবো। এই জন্য আমরা এখন 18কে ভাগ করি 2 দিয়ে, সাধারণভাবেই ভাগ করি। তাহলে 9 দ্বিগুণে 18 হয়।
তাহলে আমরা এখন বলতে পারি রাজুর সামনে বা পিছনে আছে 9 জন, এই কথাটা বলতে পারি। অতএব রাজুর সামনে বা পিছনে, অর্থাৎ সামন থেকে যদি হিসাব করি তবুও সামনে 9 জন থাকবে, পিছন থেকে যদি হিসাব করি তাহলে পিছনেও 9 জন থাকবে। এই জন্য বলছে রাজুর সামনে বা পিছনে আছে 9 জন। এখন আমাদেরকে জানতে হবে রাজুর অবস্থানটা। তাহলে আবার রাজুকে এর মধ্যে নিয়ে আসি। অতএব রাজু সহ লাইনের সামনে বা পিছনে আছে 9, রাজুর সামনে বা পিছনে 9 জন আর রাজু নিজে একজন, সমান 10 জন। অর্থাৎ সামন থেকে রাজু সহ যদি হিসাব করি তাহলে 10 জন হবে, আবার পিছন থেকে রাজু সহ যদি হিসাব করি তাহলে 10 জন হবে। তাহলে সামন থেকে গুনতে গুনতে 10 জন যখন যাব, 10 জনের জায়গা সেটা হবে 10ম স্থান। আবার পিছন থেকে যখন গুনতে গুনতে 10 জনের জায়গায় আসবো তাহলে সেটা হবে 10ম স্থান। এই জন্য আমরা বলবো অতএব লাইনের সামনে বা পিছনে থেকে তার অবস্থান 10ম। অতএব লাইনের সামনে বা পিছনে থেকে তার অবস্থান 10ম। এইটা হচ্ছে তার অবস্থান। সামন থেকে যদি আমি হিসাব করি তাহলে তার অবস্থান হবে 10ম জায়গায়, আর পিছন থেকে যদি আমি হিসাব করি তার অবস্থান হবে 10ম জায়গায়। এখন তোমরা যদি চিত্র চাও আমি চিত্র দিয়ে একটু বোঝাতে পারি। লাইনে মোট 19 জন আছে, 19 জন প্রথম, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন। আমি অঙ্ক করেই বের করেছি যে 10ম স্থানে হবে রাজু। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, 10ম। দেখি হিসেবটা ঠিক হয় কিনা। এরপরে 10 হলো 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে অঙ্কটা বসে ঠিক মাঝখানে রাজু থাকবে। তাহলে ঠিক মাঝখানে যদি রাজু থাকে, রাজুর পিছনে যতজন থাকবে সামনে কিন্তু ততজন থাকতে হবে। আমি সামনটা হিসেব করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে রাজুর সামনে আমি 9 জন দেখতে পাচ্ছি। তাহলে রাজুর পিছনে 9 জন থাকতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে রাজুর পিছনেও আছে 9 জন। তাহলে রাজু কোথায় আছে? ঠিক মাঝখানে। তাহলে রাজু লাইনের ঠিক মাঝখানে আছে। তো এখানে 9 জন, এখানে 9 জন, 18 জন, এখানে 1 জন, 19 জন। তাহলে 19 জনের যে লাইন এখানে বলা আছে, সেই 19 জনের লাইন আমার এখানে তৈরি করা আছে। এবং রাজুকে ঠিক মাঝখানে থাকতে বলা হচ্ছে, রাজুকে ঠিক মাঝখানে আছে বলা হচ্ছে। তাহলে রাজু ঠিক মাঝখানে আছে। আর তাই যদি থাকে তাহলে তার অবস্থান সামন থেকে বা পিছন থেকে কত, অর্থাৎ কততম। তাহলে আমি এখন সামন থেকে গণলে পাবো কততম, পিছন থেকে গণলেও পাবো কততম। আর যেহেতু সে লাইনের মাঝখানে আছে এজন্য সামন থেকে যততম হবে পিছন থেকেও তততমই হতে হবে। তাহলে এখন দেখি সামন থেকে কততম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, 10ম। সামন থেকে আমরা পেলাম, সংক্ষেপে লিখি 10ম। আর পিছন থেকে কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, 10ম। তাহলে পিছন থেকে
আবার ওই 10ম, তাহলে রাজু মাঝখানে আছে। আশা করি বুঝতে সমস্যা হবে না। ভাষাটা লিখতে গেলে একটু সমস্যা আছে, একটু চর্চা করতে হবে। যদি কখনো তোমাদের এ ধরনের অঙ্ক আসে তাহলে এভাবে করতে হবে। কিছু শর্ট যদি করতে চাও তাহলে এটা ভাষা না লিখে 19 থেকে 1 বাদ দিয়ে 18 নিয়ে তারপর 18 ভাগ দিতে পারো, এই ভাষাটুকু বাদ দিয়ে করা যাবে। এই আর তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকবে কিছু অঙ্ক, বারবার, যদিও পরিচিত জিনিস তোমরা বারবার ভুল করো, এই জন্য বারবার করবে। এবং এগুলো করার পরেও তোমরা দিনে বেশ কিছু করে অঙ্ক করার চেষ্টা করবে, 10টা 12টা 15টা 20টা, যে যত পারো অঙ্ক করবে, তার তত বেশি উপকার হবে। আর বাড়ির কাজ হিসেবে 44 পৃষ্ঠার 2, 57 পৃষ্ঠার 1ম, 75 পৃষ্ঠার 1, 2 এই অঙ্কগুলো করতে বলা হচ্ছে। এই অঙ্কগুলো করবে। আর যে জিনিসটা কঠিন লাগে সেই জিনিসটা বেশি চর্চা করবে। কঠিনকে সহজ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বারবার চর্চা করা। তো ঠিক আছে, আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।